আমি বললাম ক্যানাডিয়ান ইনকাম বাংলাদেশে করবেন সেই ব্যবস্থা করতেছি। এই ছিল 93-তে তার সাথে আমার প্রথম কনভারসেশন। ডেস্টিনির জন্ম যদিও 2000 সালে 14ই ডিসেম্বর অনানুষ্ঠানিকভাবে জন্ম হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ডেস্টিনি যাত্রা শুরু করেছিলাম 2001 সালের 5ই জানুয়ারি। ডেস্টিনির যাত্রাতে যারা যারা আমাকে সহযোগিতা করেছে, যে সকল ব্যক্তিবর্গ আমাকে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক, এবং আমি বলবো উনি এখনও চেয়ারম্যান, ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ছাড়াও আরও একজন ব্যক্তি আমাদের মাঝে আজকে আছেন, তাকে আমি পরিচয় নাই করে দিলাম। তিনিও কিন্তু ইতিহাসের সাক্ষী। ডেস্টিনি শুরু করার আগে বাংলাদেশে এমএলএম ব্যবসা শুরু করা নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়েছিল 1993 সালের জুলাই মাসে। আমি তখন বাংলাদেশ সফরে এসেছিলাম অনেক দিন পরে। আমার আম্মা অসুস্থ ছিলেন, বাবা অসুস্থ ছিলেন, তাদেরকে দেখতে আসা। তখন আমি কি জানি একটা বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে পড়লাম। রাস্তাঘাটে কিছু জিনিস আমার নজরে আসলো, যে রিক্সাওয়ালারা ট্রাফিক পুলিশের হাত মানতেছে না, ঠেলে চলে যাচ্ছে লাল লাইটে। আবার সবুজ লাইটে দেখলাম ট্রাফিক রিক্সাকে দাঁড় করে রাখতেছে। তার মানে যেমন ইচ্ছা তেমন সাজ, ওরকম যেমন ইচ্ছা তেমন চলো। তো তখন ঘটনাচক্রে একজন বিদেশিও কিছুদিন পর আমাদের এখানে আসছিলেন, এসে আমাকে বললেন যে তোমাদের দেশটা চালায় কে? আমি বললাম কেন? এই যে সবুজ লাইটে দাঁড়ায় থাকে, লাল লাইটে চলে যায়। সে আমাকে বলে, জানো আমি কখনো সৃষ্টিকর্তা আছে এটা বিশ্বাস করতাম না, কিন্তু বাংলাদেশে এসে আমার এই বিশ্বাস স্থাপন হয়েছে আল্লাহ আসলেই আছে। তো আমি বললাম কেন, তুমি কি আমাদের মুসলিম কালচার দেখে কোনো কারণে অভিভূত হয়েছ? কেউ তোমাকে মুসলিম কালচার সম্বন্ধে অভিভূত করেছে এই জন্য? বলে না না, তো এই জন্য না। আমি বেসিক্যালি খ্রিস্টান সম্প্রদায়ে জন্ম নিল মনে প্রাণে একজন নাস্তিক ছিলাম, কিন্তু তোমাদের দেশ কে চালায় এটা প্রশ্ন করতে গিয়ে আমি বলছি আল্লাহ ছাড়া কেউ চালায় না। তো এই দেশ চালানোর কোনো লোক দেখি না আমি, যেখানে কেউ কাউকে মানে না, কোনো নিয়ম নাই, যে যেমন ইচ্ছা চলতেছে। কিভাবে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে এই লেগে লেগে ধ্বংস হয়ে গেল, কিন্তু তারপরে পাস করে চলে যাচ্ছে, ঘষা খাচ্ছে, কোনো ইয়ে নাই, অনুভূতি নাই। এই দেশটা আল্লাহ না চালাইলে কে চালাচ্ছে? তাই বিশ্বাস করা শুরু করেছি আল্লাহ আছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার সাথে ঠাট্টা করলা? বলে না, ঠাট্টা না, মনে প্রাণে বিশ্বাস করি আমি যে সৃষ্টিকর্তা একজন আছে, নাহলে এই দেশ চালাচ্ছে কে? তখন আমি তাকে আমার মনের ইচ্ছাটা শেয়ার করলাম যে দেখো, এটা বলেছি আমি 93-এর অনেক পরের ঘটনা আর কি। 93-তে তো আমি আসছি, দেশের এই বিশৃঙ্খল অবস্থা দেখলাম। তখন দেখি সবাই আমার কাছে চাকরি চায় আর বলে কানাডা নিয়ে যান। আমি বললাম কানাডা তো আর সৌদি আরব বা দুবাইয়ের মতো না যে ভিসা দিয়ে নেওয়া যায়। এইসব দেশে যাওয়ার সুযোগ বা প্রক্রিয়া খুবই সীমিত। তখন আমি ভাবলাম যে এরা কানাডা যেতে চায় কেন? আমি তখন আমার এক ছোট বোনের জামাই, তাকে জিজ্ঞাসা করলাম কানাডা যাচ্ছেন কেন? বলে এখানে আইন পেশার অবস্থা ভালো না, আমি তো হাইকোর্টে প্র্যাকটিস করি, আইন পেশার অবস্থা খুবই খারাপ, তো এই দেশে থেকে কোনো ভবিষ্যৎ নাই। আমি বললাম যদি আমি এমন কোনো কিছু করি সেখানে কাজ করবেন? বলে কি? আমি বললাম ধরেন আপনার ভবিষ্যৎ এখানে স্টাবলিশ হয়ে গেল, কল্পনা করেন আপনি কোনো একটা সুপার জেটে করে কানাডায় গেলেন, সকালে গিয়ে সারাদিন চাকরি করে আবার সন্ধ্যার সময় বাংলাদেশে আসলেন। এভাবে চাকরি করতে করতে মাস শেষে যদি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পান, তাহলে কি কানাডা যাবেন? বলে না, তাহলে যাব না। আমি বললাম ক্যানাডিয়ান ইনকাম বাংলাদেশে করবেন সেই ব্যবস্থা করতেছি। এই ছিল 93-তে তার সাথে আমার প্রথম কনভারসেশন। এবং উনি আমাকে জিজ্ঞেস করলেন এটা কি? আমি তখন বললাম নাম মনে রাখতে পারবেন? বলে বলো। আমি বলছি মাল্টি লেভেল মার্কেটিং। বলে না, আমি আইনজীবী লোক, মার্কেটিং টার্কেটিং বুঝি না। আমি বলছিলাম মার্কেটিং একটা নাম মাত্র, এটা অন্য জিনিস, আনবো দেখবেন। এই হচ্ছে আমার জীবনে কিভাবে আমার মাথায় প্রথম এমএলএম বাংলাদেশে আনা নিয়ে স্বপ্ন সৃষ্টি হয়।